সবাইকে স্বাগতম আমার প্রথম পডকাস্টে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তার শিরোনাম সোশ্যাল মিডিয়া প্রবাবলি কান্ট বি ফিক্সড। প্রথমে বিষয়টা নিয়ে একটা আর্টিকেলের মতো লেখা লিখেছিলাম। পরে ভাবলাম আমাদের যেহেতু এখন পড়ার অভ্যেসটা কমে গেছে, আবার বিষয়টাও অনেক জরুরি, তাই অন্য মাধ্যমে চেষ্টা করি। এই এপিসোডের মূল উৎস হল পিটার টানবার্গ এবং মাইকেল ল্যারোজের গবেষণা। এই গবেষণাপত্র সোশ্যাল মিডিয়া প্রবাবলি কান বি ফিক্সড 2025 সালে ফিজিক্স আর্কাইভে প্রকাশিত হয়। গবেষণার পাশাপাশি এই এপিসোডে আমরা আরএস টেকনিকার ইন্টারভিউ থেকেও তথ্য সংগ্রহ করেছি। তাহলে শুরু করা যাক। এখন এটা কোনো গোপন বিষয় নয় যে সোশ্যাল মিডিয়ার বড় একটি অংশ ভীষণভাবে অকার্যকর হয়ে পড়েছে। আমরা সবাই চেয়েছিলাম সোশ্যাল মিডিয়া সব ইউজারদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে সবার মতামতকে সমান প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আদতে সোশ্যাল মিডিয়া এক ধরনের বাবল বা ইকো চেম্বার তৈরি করেছে, যেখানে অল্প কিছু হাই প্রোফাইল ইউজার বা ইনফ্লুয়েন্সাররা সকল অ্যাটেনশন ধরে রেখেছে। তাছাড়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো শেষ পর্যন্ত দ্বন্দ্ব, ক্ষোভ এবং উগ্রতাকেই বেছে নেয় এবং তা ছড়ায় এক্সট্রিমিস্ট ও উগ্রপন্থী ইউজারদের দিয়ে। এতে যেমন উগ্রপন্থীদের আধিপত্য বাড়ে, অন্যদিকে সোসাইটিতেও বিভাজন তৈরি হয়। এই ধরনের সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে অনেক ধরনের কৌশলের প্রস্তাবনা করা হয়েছে। কিন্তু ফিজিক্স আর্কাইভে প্রকাশিত একটি গবেষণার খসড়া অনুসারে সেগুলোর কোনোটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তারা মনে করেন এর জন্য নন ক্রোনোলজিক্যাল ফিড বা মানুষের নেতিবাচকতা খোঁজার যে প্রবণতা তা দায়ী নয়, বরং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো এমনভাবে তৈরি করা যেখানে নেতিবাচক ফলাফলগুলো স্বাভাবিকভাবেই আসবে। সুতরাং আমরা সম্ভবত এই অন্তহীন টক্সিক চক্রে ততক্ষণ থাকব যতক্ষণ পর্যন্ত না কেউ এমন একটি মৌলিক ডিজাইন বের করে যা এই পরিস্থিতি বদলাতে পারে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক পিটার টনবার্গ ও মাইকেল ল্যারোই বুঝতে চেয়েছিলেন কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে খারাপ দিকগুলো কাজ করে, যেমন দলীয় পক্ষপাতমূলক ইকো চেম্বার, কয়েকজন হাই প্রোফাইল ইউজার বা ইনফ্লুয়েন্সার কিভাবে সব অ্যাটেনশন পায়, এবং যে কথাগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি বিবাদে জড়ায় এবং বিভেদ তৈরি করে সেগুলি কিভাবে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। তারা তাদের কাজের জন্য প্রচলিত এজেন্ট ভিত্তিক মডেলিংকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে মিলিয়ে ব্যবহার করেছিলেন। তারা মূলত ছোট ছোট এআই পার্সোনা তৈরি করে যা সোশ্যাল মিডিয়ায় মানুষের মতো আচরণ করে। তারা দেখল তাদের কোনো অ্যালগোরিদম যোগ করার দরকার হয়নি কিংবা মডেলকে আলাদা করে বদলানোরও দরকার হয়নি। শুধু বেসলাইন মডেল থেকেই স্বাভাবিকভাবে এসব আচরণ তৈরি হচ্ছে। এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য তারা সমাজবিজ্ঞানীদের প্রস্তাবিত 6টি কৌশলকে পরীক্ষা করলেন। আর এই 6টি বিষয় হল সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড বা পোস্ট দেখানোর ধরন বদলানো, তা সময় অনুযায়ী না দেখিয়ে এলোমেলোভাবে দেখানো, এঙ্গেজমেন্ট অপটিমাইজেশনের অ্যালগোরিদমকে উল্টে দেয়া, যাতে বেশি শেয়ার হওয়া সেন্সেশনাল বা উত্তেজনাপূর্ণ কন্টেন্ট দেখানো কমানো যায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখানো, যাতে মানুষ নিজের মতের সাথে মিল রাখে এমন পোস্ট না দেখে বিরোধী বা ভিন্ন মতের কন্টেন্টও দেখতে পায়। ব্রিজিং অ্যালগোরিদম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট বেশি দেখানো যা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার বদলে একে অপরকে বোঝার দিকে নিয়ে যায়। সোশ্যাল স্ট্যাটিস্টিক, যেমন সোশ্যাল মিডিয়ার পোস্ট কতবার শেয়ার হয়েছে বা কারা ফলো করছে তা দেখানো বন্ধ করা, যাতে মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যকে দিয়ে প্রভাবিত না হয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা পরিচয় দেখানো বন্ধ করে, যাতে মানুষ কেবল পরিচয় দেখে প্রভাবিত না হয়। এই পরীক্ষার ফলাফল মোটেও আশাব্যঞ্জক ছিল না। অর্থাৎ সমস্যার মূল কারণগুলো কোনো পরিবর্তন আনতে পারেনি। কিছু চেষ্টার উল্টো ফলও এসেছে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যদি উদাহরণ দিই, ক্রোনোলজিক্যাল ফিড মনোযোগের অসমতা কমাতে সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলেছিল, কিন্তু এতে একটি তফাৎও ছিল, এতে টক্সিক কন্টেন্ট আরও বেশি ছড়িয়েছে।
অ্যালগরিদমগুলো কিছু ক্ষেত্রে ইউজারদের পক্ষপাত কমাতে এবং বিভিন্ন মতামত দেখাতে সাহায্য করেছে, কিন্তু এতে আবার কিছু ইউজার অন্যের তুলনায় বেশি অ্যাটেনশন পেয়েছে। ভিন্ন ভিন্ন মতামত দেখালেও তেমন কোনো পরিবর্তন বা প্রভাব দেখা যায়নি। এখন প্রশ্ন আসে, তাহলে কি সোশ্যাল মিডিয়ার সমস্যা কমানোর জন্য কোনো কার্যকর উপায় বের করা সম্ভব? গত ২০ বছর ধরে গবেষকেরা দেখেছেন সোশ্যাল মিডিয়া কিভাবে রাজনীতিকে পরিবর্তন করছে। তারা কেবল তথ্য পর্যবেক্ষণ করে তা বিশ্লেষণ করেছেন। শেষ কয়েক বছর মানুষ আর অভিযোগ না করে এইসব সমস্যার সমাধানের উপায় খুঁজতে বেশি আগ্রহী হয়েছিলেন। আমরা কি সোশ্যাল মিডিয়াকে এমনভাবে পরিবর্তন করতে পারি যেখানে মানুষ রাজনীতি নিয়ে শান্তিপূর্ণ ও ফলপ্রসূভাবে আলোচনা করতে পারে, ঠিক যেমনটা প্রাথমিকভাবে আশা করা হয়েছিল? শুধু তথ্য পর্যবেক্ষণ করলেই আসলে বোঝা যায় কি হচ্ছে, কিন্তু তা দেখা যায় না। এজন্য আমরা এজেন্ট ভিত্তিক সিমুলেশন ও সামাজিক সিমুলেশন পদ্ধতি ব্যবহার করেছি। সিস্টেমে আমরা একটা মডেল তৈরি করি এবং এর ফলে কি পরিবর্তন হচ্ছে তা বোঝার চেষ্টা করি। মডেলটি কিভাবে নেটওয়ার্ক তৈরি করছে এবং কিভাবে মানুষের সাথে আচরণ করছে, বা এই সম্পর্কের ফলে নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা তা বোঝা যায়। পুরনো মডেলগুলো খুব সরল নিয়মে ছিল, কিন্তু আমরা সেখানে এআই বা এলএলএমএস ব্যবহার করি যাতে মানুষের আচরণকেও আরও বাস্তবসম্মত সিমুলেশন করা যায়। পুরনো সরল নিয়মের চেয়ে এটা অনেক উন্নত, যদিও এতে এখনও কিছু সীমাবদ্ধতা ও পক্ষপাত আছে। এটা পুরোপুরি নিখুঁত নয়, কিন্তু মানুষের আচরণকে আগের চেয়ে বেশি বাস্তবসম্মতভাবে দেখতে সাহায্য করে। আমরা এআইকে মানুষের মতো চরিত্র দিই, যা ভোটারদের শখ, পছন্দ এবং ব্যক্তিত্বের তথ্যের উপর ভিত্তি করে তৈরি, যেমন নাম, স্থান, শখ, যাতে তারা আরও সাবলীলভাবে কথা বলতে পারে এবং চরিত্রটিও বাস্তবসম্পন্ন লাগে। এআই চরিত্রগুলো দিনে কি খবর এসেছে তা দেখে, তা পোস্ট করতে পারে, অন্যের পোস্ট পড়তে পারে বা শেয়ার করতে পারে, এবং কাউকে ফলো করতে পারে। এআই চরিত্রগুলো যদি কাউকে ফলো করতে চায়, তারা প্রথমে সেই ব্যক্তির আগের পোস্ট ও প্রোফাইল দেখে। আমরা প্রথমে খুব সাধারণ মডেল নিয়ে কাজ শুরু করেছি, তারপর ধীরে ধীরে ফিচার যোগ করে চেষ্টা করেছি সমস্যাগুলো আবার তৈরি করা যায় কিনা তা দেখার জন্য। আশ্চর্যজনকভাবে আমাদের কিছুই যোগ করতে হয়নি, কারণ এই সমস্যাযুক্ত ফলাফলগুলো স্বাভাবিকভাবেই মৌলিক মডেল থেকেই তৈরি হয়ে এসেছে। এই ফলাফলটা আমাদের প্রত্যাশার বিপরীত এবং বিদ্যমান গবেষণার প্রেক্ষাপটের সাথেও খাপ খায় না। আর্টস টেকনিকার পেটার ডানবার্গকে বলেন, আমি সাধারণত এআই নিয়ে সন্দিহান, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী হতে পারে। এটা আমার কাছে এক ধরনের উদাহরণ মনে হচ্ছে, মূল কারণ আপনার মৌলিক মডেলটি অত্যন্ত শক্তিশালী প্রমাণিত হয়েছে। আপনি কোনো অতিরিক্ত কিছু যোগ না করে একই রকম ফলাফল পেয়েছেন। পেটার ডানবার্গ বলেন, গত ২ বছর ধরে এটা সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক সিমুলেশনের জন্য এলএলএমএস ব্যবহারের প্রতি সবার ব্যাপক আগ্রহ রয়েছে, তবে এখনও কেউ এটা সঠিকভাবে বুঝতে পারেনি। এটা কোন কোন ক্ষেত্রে বা কিভাবে কার্যকর হবে, কিংবা আমরা কিভাবে এর গ্রহণযোগ্যতার সমস্যা এবং অন্যান্য জটিলতার সমাধান করতে পারব। এই পরীক্ষায় আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি তা জটিল সিস্টেম নিয়ে ভাবার প্রচলিত ধারার উপর ভিত্তি করে তৈরি। আমরা সোসাইটির সহজ মডেল বানাই এবং তার মূল কাজগুলো ধরার চেষ্টা করি। এটা মানুষের আচরণের পুরোপুরি সঠিক বা বাস্তবমুখী মডেল বানানোর জন্য নয়। সত্যি বলতে আমি এই পদ্ধতি পছন্দ করি না, তবু এমন কোনো সহজ উপায় ভাবা মুশকিল যেখানে আমরা দেখতে পারি কিভাবে সংস্কৃতি ও সোশ্যাল মিডিয়া একে অপরকে প্রভাবিত করছে। তবু আমাকে এই ফলাফলগুলোকে পুরোপুরি সত্য ধরে নেওয়ার বদলে সাবধানতার সঙ্গে দেখা উচিত, কারণ এগুলো মডেল মাত্র, যা কল্পিত বিশ্বের একটা উদাহরণ দেখাচ্ছে। আমরা বলতে পারি না কেউ মঙ্গলবারে ঠিক কী খাবেন, কিন্তু আমরা বড় ধরনের কাজের পদ্ধতি ধরতে পারি এবং দেখতে পারি এগুলো কতটা স্থিতিশীল। আমরা দেখতে পারি এগুলো স্থিতিশীল না অস্থিতিশীল, কোন শর্তে এগুলো ঘটে, আর এর সাধারণ সীমা কী। এক্ষেত্রে আমরা এমন একটি সিস্টেম পেয়েছি যেটা ভাঙা বা বদলানো খুব কঠিন।
আজ টেকনিকা প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়ার কারণে প্রধানত কোন কোন নেতিবাচক বা অপ্রত্যাশিত সমস্যাগুলো দেখা দিয়েছে। উত্তরে পেটার টানবার্গ বলেন, প্রথমত আছে ইকো চেম্বার বা ফিল্টার বাবল। সমস্যাটা হলো, যদি আপনি কার্যকর রাজনৈতিক আলোচনা করতে চান তবে আপনাকে অপোজিট পার্টির সাথেও মত বিনিময় করতে হবে। আপনি যদি শুধু তাদের সঙ্গে কথা বলেন যারা আগেই একমত, তাহলে এটা যথেষ্ট নয়। অনলাইনে ইকো চেম্বার কতটা বিস্তৃত তা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটা বেশ স্বীকৃত যে অনলাইনে এমন বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো খুব একটা কার্যকর নয়, কারণ সেখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির লোকেরা থাকে। আপনার বিভিন্ন ধরনের মতামত এবং দৃষ্টিভঙ্গি গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। দ্বিতীয়ত, আলোচনাকারীদের সমান মর্যাদা দিতে হবে। কথোপকথনে সবার মোটামুটি সমান প্রভাব থাকা উচিত। এটা সম্পূর্ণভাবে কিছু হাই প্রোফাইল ইউজার বা ইনফ্লুয়েন্সার দিয়ে নিয়ন্ত্রিত হতে পারে না। সবাই মনে করেন সোশ্যাল মিডিয়ার একটা স্বভাব হলো ইনফ্লুয়েন্সার বাড়ানো, কারণ তারা কোনো পোস্ট করলে তা বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ে। তখন আর বরাবর কথা বলার জায়গা থাকে না। শেষের বিষয়টিকে আমি বলি সোশ্যাল মিডিয়া প্রিজম। এখানে উগ্র ব্যবহারকারীরাই অনলাইনে তুলনামূলক বেশি মনোযোগ আকর্ষণ করে। যখন এঙ্গেজমেন্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা হয়, তখন একটা কথা প্রায়ই উঠে আসে যে সাধারণত যে ধরনের কন্টেন্টে আমরা সবচেয়ে বেশি বিরক্ত হই, সেই ধরনের কন্টেন্ট আমাদের সামনে বেশি আসে। এটাকে ফিল্টার বাবলের বদলে ট্রিগার বাবলও বলা হয়। তারা আমাদেরকে উত্তেজিত করে আরও বেশি অংশগ্রহণ করাতে চায়, যাতে তারা আমাদের ডেটা নিতে পারে এবং আমাদের মনোযোগ ধরে রাখতে পারে। আর্নস্ট টেকনিকা বলেন, আপনার কথা হলো এসব সমস্যাগুলোর জন্য দায়ী হলো নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে থাকা কিছু অ্যালগরিদম। সোশ্যাল নেটওয়ার্ক নির্মাণে কি এমন কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যা এই সমস্যাগুলো সমাধানে অত্যন্ত কঠিন করে তোলে? পেটার টানবার্গ বলেন, ঠিক তাই। আমরা এই এআই মডেলগুলো ব্যবহার করেছি মানুষের আচরণের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে, যা আমাদের এমন কিছু দেখার সুযোগ করে দেয় যা প্রচলিত এজেন্ট ভিত্তিক মডেল ব্যবহার করে কখনো সম্ভব হতো না। পূর্ববর্তী মডেলগুলো সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক বৃদ্ধির দিকে নজর দিয়েছে। ইউজাররা রিটুইট করা বা না করার সিদ্ধান্ত নেয়, এবং আমরা জানি যে এই কাজটা তারা খুব দ্রুত করতে পারে। আমরা সেই সব সিদ্ধান্ত প্রায়শই আবেগের বশবর্তী হয়ে নিয়ে থাকি। এটা প্রায়ই অত্যন্ত পক্ষপাতমূলক এবং বিভাজনমূলক ধরনের কাজ হয়ে থাকে। আপনি তখনই রিটুইট করেন যখন দেখেন কেউ কোনো বিষয় নিয়ে রেগে আছে বা ভয়ঙ্কর কিছু করছে। আপনি তখন সেটা শেয়ার করেন। এর ফলে নেতিবাচক এবং বিভাজনমূলক কন্টেন্ট আরও দ্রুত ছড়ায়। কিন্তু আমরা দেখেছি এই কন্টেন্ট শুধু ছড়ায় না, এটা একটা নেটওয়ার্ক বলয় তৈরি করে। মানে কেউ আবেগে রিটুইট বা কারো পোস্ট শেয়ার করলে তার প্রভাব নেটওয়ার্কের মধ্যে পড়ে। এর ফলে এমন একটা নেটওয়ার্ক বলয় তৈরি হয় যা আবার আপনাকে এই ধরনেরই কোনো কন্টেন্ট দেখাবে এবং তার উপর প্রভাব ফেলবে। ফলে একটা টক্সিক নেটওয়ার্ক গড়ে ওঠে। অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক মানে হলো পোস্ট করা, রিপোস্ট করা, কাউকে ফলো করা, এগুলোই মূল ব্যাপার। আর শুধু এগুলো থাকলেই নেতিবাচক ফলাফল আসতে পারে। মানে খারাপ পরিবেশটা কি আমরা নিজেরাই চাইছি? আমরা বলছি আসলে ব্যাপারটা শুধু এই দুই রকম নয়। অনেক সময় প্রোগ্রামের নিয়ম মেনে চলতে গিয়েই অপ্রত্যাশিত ফল বের হয়। বিষয়টা এই কারণে নয় যে প্ল্যাটফর্মগুলো খারাপ, বা এই কারণেও নয় যে মানুষ বিষাক্ত ভয়ানক পরিবেশে থাকতে চায়। এটা শুধু আমরা যে প্রোগ্রামটা তৈরি করেছি তার ফল। আমরা 6টি ভিন্ন ধরনের উপায়ে চেষ্টা করে লিখেছি। গুগল সোশ্যাল মিডিয়াকে কম টক্সিক করার চেষ্টা করছে এবং সম্প্রতি টেক্সট কন্টেন্টের উপর ভিত্তি করে একটা নিউজ ফিড অ্যালগরিদম প্রকাশ করেছে। সুতরাং এটি একটি উদাহরণ। আমরা আরও সূক্ষ্ম উপায় বের করার চেষ্টা করছি, কারণ প্রায়ই আপনি সিস্টেমকে এমনভাবে সামান্য চাপ দিলে তা ভালোভাবে কাজ করতে শুরু করে। কিছু পদক্ষেপ কোনো একদিকে ভালো কাজ করতে পারে, কিছু অন্যদিকে খারাপ প্রভাব ফেলে বা কোনো প্রভাবই ফেলে না। আমি এটাও বলবো, এগুলো খুব চরম পদক্ষেপ। আপনি যদি আপনার প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করার উপর নির্ভরশীল হয়ে থাকেন, আপনি সম্ভবত এগুলো বাস্তবায়ন করতে চাইবেন না, কারণ এতে ব্যবহারকারীদের জন্য এটি ব্যবহার করা সত্যিই একঘেয়ে হয়ে যেতে পারে। এটা প্ল্যাটফর্মের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যবহারকারীদের বা সবচেয়ে কম রিটুইট হওয়া বার্তাগুলো দেখানোর মতো। তবুও এটা মূল ফলাফলে খুব একটা পরিবর্তন আনে না। আমরা বুঝতে পারি এই ত্রুটিপূর্ণ ফলাফল তৈরি করার প্রক্রিয়া খুব শক্তিশালী,
এবং প্ল্যাটফর্মগুলোর মৌলিক অ্যালগোরিদমের কারণেই সমাধান করা কঠিন। আজ টেকনিকে জানতে চান, তাহলে কিভাবে একটি কার্যকর সোশ্যাল নেটওয়ার্ক বানানো যায় যেখানে এসব সমস্যা থাকবে না? পেটার টনবার্গ তার উত্তরে বলেন, এমন বেশ কয়েকটি দিক রয়েছে যেখানে আপনি যাওয়ার কথা কল্পনা করতে পারেন, কিন্তু ব্যবহারকারীরা আসলে কী চায় তা নিয়ে সংশয় আছে। ইন্টারনেটের প্রথম দিকের কথা মনে করুন, যেমন আইসিকিউ। সেখানে এমন একটা ফিচার ছিল যেটা দিয়ে আপনি যে কোনো অপরিচিত মানুষের সাথে চ্যাট করতে পারতেন। আমি ছোটবেলায় এটা খুব পছন্দ করতাম। আমি সারা বিশ্বের অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতাম। আমি তখন সুইডেনের ছোট একটা দ্বীপে 12 বছর বয়সী একজন বালক, আর কথা বলছিলাম অ্যারিজোনার একজনের সঙ্গে যিনি একেবারেই ভিন্ন জীবনযাপন করতেন। আমি জানি না আজকাল এটা কতটা কাজ করত, কারণ ইন্টারনেট এখন আর আগের মতো নিরাপদ বা সরল নেই। এটা নির্ভর করে আগে তাদের কতগুলো সংযোগ ছিল তার উপর। যদি আমরা এটা ঠিক করতে চাই, তাহলে হয়তো সোশ্যাল নেটওয়ার্ক মডেল বাদ দিয়ে এমন কোনো স্থানীয় বা গ্রুপ ভিত্তিক মডেল ব্যবহার করতে হবে যা কিছুটা কম বিশ্বজনীন সংযোগ তৈরি করে। আর্টস টেকনিকে জিজ্ঞেস করে মনে হচ্ছে আপনি সেই হাই প্রোফাইল ইউজারদের এড়াতে চাইবেন যারা বিশ্বব্যাপী নেটওয়ার্কে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেটার টনবার্গ বলেন, ঠিক তাই। আমার মনে হয় বিশ্বব্যাপী এই বিশাল নেটওয়ার্ক বলয় থাকার কারণে সেই ধরনের রাজনৈতিক আলোচনা করা সম্ভব নয় যেগুলো আগে গণমঞ্চে রাজনৈতিক বিশেষজ্ঞরা করতেন। তারা কফি হাউস, চায়ের আড্ডা বা পাঠচক্রে মানুষের সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে কথা বলতেন। মানুষ ভেবেছিল ইন্টারনেটও এমন হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এর কাঠামোগত পার্থক্যের কারণে এর কাজ করার ধরন অনেক ভিন্ন। আমরা আশা করতে পারি না যেখানে সবাই সবার সাথে সংযুক্ত হয়ে একটি বিশ্বব্যাপী সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করবে যেখানে কফি হাউসের মতো আলোচনার সুযোগ থাকবে। এর উপর ভিত্তি করে কার্যকর রাজনীতি কল্পনা করা মুশকিল। আর্টস টেকনিকে বলেন, আমি আপনার পাওয়ার লো স্কুল নিয়ে মন্তব্যে ফিরে আসব, যেখানে 1% মানুষ পুরো আলোচনাকে নিয়ন্ত্রণ করে এবং বেশিরভাগ ব্যবহারকারী এটা ভুলে যায়। ইন্টারনেটে মানুষ যে খারাপ কথা বলছে তা পুরো বিশ্বের মানুষের প্রতিফলন নয়। পেটার টনবার্গ বলেন, ঠিক তাই। এটা দুটো দিক দেখায়। প্রথম কি হলো সোশ্যাল মিডিয়া প্রিজম। এখানে বিষয়টা এমন, আমরা সোশ্যাল মিডিয়ার চোখ দিয়ে যে রাজনীতি দেখি, বাস্তব রাজনীতি তেমন নয়। সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো অনেক বেশি খারাপ ও পক্ষপাতমূলক মনে হয়। মানুষ বাস্তবে যা সোশ্যাল মিডিয়ায় তার চেয়ে বেশি উন্মাদ মনে হয়। রাজনৈতিক বিভাজন বাড়ার একটা বড় কারণ হলো মানুষ প্রতিপক্ষকে ভুলভাবে দেখে বা তাদের সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে। অধিকাংশ মানুষের মতামত আসলে যথেষ্ট যুক্তিসঙ্গত এবং একে অপরের সাথে বেশ মিল রয়েছে। মানুষ যেরকম মনে করে, বাস্তব সমাজে সে তুলনায় বিভাজন বা মেরুকরণ অনেক কম। এটা সম্ভবত সোশ্যাল মিডিয়ার ফল, কারণ এটা রাজনীতিকে ভুলভাবে উপস্থাপন করে। তারপর আমরা দেখি খুব ছোট একটা গ্রুপকে হঠাৎ প্রভাবশালী হয়ে উঠতে তাদের পাগলাটে এবং উন্মাদ আচরণের কারণে, যা তাদেরকে ভাইরাল করে। সোশ্যাল মিডিয়া এমন একটি বাবল তৈরি করে যা শুধু আমাদের রাজনীতি দেখার ধরন বদলায় না, বরং আমাদের রাজনীতি সম্পর্কে যে জ্ঞান আছে তার উপরেও প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়া কোন রাজনীতিবিদরা শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠবে তা নিয়ন্ত্রণ করে, কারণ এটা আমাদের সময়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। মনোযোগ কিভাবে বিতরণ হবে তা নিয়ন্ত্রণ করে। বিশেষ করে রাজনীতিবিদদের জন্য মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ কার দিকে মনোযোগ দেবে তা ঠিক হয়, এতে কিছু ব্যক্তি আগের সময়ের তুলনায় জনপ্রিয় বা শক্তিশালী হয়ে ওঠে। আর্টস টেকনিকা বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, কিন্তু শুধু অংশ না নেওয়াটা তো কোনো সমাধান নয়। পেটার টনবার্গ বলেন, না। প্রথমত, আপনি যদি শুধু নিউজ টাইমই পড়েন, দেখবেন এই সংবাদপত্রকে সোশ্যাল মিডিয়ায় কোন বিষয়টি কাজ করে তার উপর ভিত্তি করে নতুন করে সাজাতে হয়, মানে সোশ্যাল মিডিয়ার নীতি অনুযায়ী। গত বছর আমার এক ছাত্র একটা ছোট প্রজেক্ট করেছিলেন, যেখানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম যতই প্রভাবশালী হয়েছে, তা নিউ ইয়র্ক টাইমসের শিরোনামগুলো ততই বেশি ক্লিক বেইটি হয়েছে, অর্থাৎ চটকদার শিরোনাম করেছে, এবং ধীরে ধীরে এমন স্টাইলে মানিয়ে নিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় বেশি কাজ করে। অর্থাৎ শুধু গণমাধ্যম নয়, আমাদের সংস্কৃতিও পাল্টে যাচ্ছে।
সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতিবিদ আর ক্ষমতাবান মানুষদের ধরন বদলে যাচ্ছে, ফলে পুরো সংস্কৃতিটাই বদলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রভাবে এসব বদলাচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, পুরো দুনিয়াই এর প্রভাবে বদলাচ্ছে। সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়া এখন সংস্কৃতির চালিকা শক্তি হয়ে গেছে, যা আমাদের রাজনীতি আর সমাজকে দারুণভাবে প্রভাবিত করেছে। কাজ টেকনিক্যাল বলেন, আমি সাধারণত বলি প্রযুক্তি নিরপেক্ষ, ভালো বা খারাপ দুই কাজই এটা ব্যবহার করা যায়। কিন্তু এবার আমি নিশ্চিত নই, এসব বিরক্তিকর কন্টেন্টকে কি ইতিবাচক কিছু দিয়ে বদলানো সম্ভব? পেটার টর্নবার্গ বলেন, আমি বলতে চাই এলএলএমএস এবং এআই এর কারণে আমরা এখন এক ধরনের সংকটের মুখোমুখি। আমার মনে হয় না বর্তমান সোশ্যাল মিডিয়ার মডেল এলএলএমএস এর ক্ষমতা সামলাতে পারবে, কারণ এগুলো খুব সহজেই ভুয়া খবর বা এমন কন্টেন্ট বানাতে পারে যা সোশ্যাল নেটওয়ার্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমরা দেখেছি অনেকেই মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এআই ব্যবহার করে চটকদার কন্টেন্ট বানাচ্ছে। এতে ভুয়া বা দ্বিমুখী তথ্য বাড়বে এবং এআই যত শক্তিশালী হবে তা আরও বাড়বে। আমার মনে হয় না সাধারণ সোশ্যাল মিডিয়া সেই পরিস্থিতিতে টিকে থাকতে পারবে। মানুষ ইতিমধ্যে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের দিকে যাচ্ছে এবং এমন কাউকে চাইছেন যারা তথ্য নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে তরুণরাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং অন্যান্য প্রাইভেট কমিউনিটিতে ঢুকে পড়েছে। অবশ্য সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য সেই চ্যাটেও ছড়ায়, কিন্তু এই ধরনের সংকটময় মুহূর্তগুলো অন্তত কিছুটা আশা দেয় যে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।